আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা ইচ্ছেগাঁও থেকে জুলুক যাওয়ার পথে মুনসাং ভিউ পয়েন্ট ভিজিট করলাম। এরপরে গেলাম কিউখোলা ওয়াটারফলস। এরপরে আমরা ইকো নেচার পার্ক দেখে জুলুকে গিয়ে পৌঁছালাম। এখন ঘড়িতে বাজে 8:30। আজকের ভিডিওতে আমরা দেখব জুলুকের ডিউ ড্রপ হোমস্টে থেকে চেক আউট করে আমরা যাব প্রথমে ওল্ড বাবা মন্দির, তারপর সেখান থেকে যাব কুপুপ লেক, এরপরে আমরা দেখলাম নাথাং ভ্যালি, তারপর থাম্বি ভিউ পয়েন্ট, অবশেষে আমরা পদমচেনে হোমস্টেতে গিয়ে উঠলাম। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ রণজিৎ। গুড মর্নিং ফ্রম জুলুক। আজ 29 মার্চ 2025 আর এখন বাজে 5:30। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, আজকে সকালকার ওয়েদার দেখুন, পুরো কুয়াশা চারিদিকে। ঋষভেও যেরকম কুয়াশাচ্ছন্ন ছিল ওয়েদার, ইচ্ছেগাঁওতেও সে একই রকম, আর এখানে তো আরও বেশি। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, কী অবস্থা চারিদিকে কুয়াশা ভর্তি। সকালবেলা একটু চারপাশটা ঘুরে দেখে নিলাম, কিন্তু কুয়াশার জন্য দূরে কিছু দেখার উপায় নেই। জুলুক ভারতের সিকিম রাজ্যের রংলি মহকুমার নিম্ন হিমালয় রুক্ষ ভূখণ্ডে অবস্থিত, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 9400 ফুট উঁচুতে অবস্থিত। এখানের আবহাওয়া ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘা সহ পূর্ব হিমালয় পর্বতমালার দৃশ্য খুব সুন্দরভাবে এখান থেকে দেখা যায়। একসময় কালিম্পং এবং তিব্বতের মধ্যে বাণিজ্যিক রুটের একটি ট্রানজিট পয়েন্ট ছিল এই জুলুক। 1959 সালে তিব্বতে চীনা অভিযান শুরু হওয়ার আগে পর্যন্ত কয়েক দশক আগেও এই রুটটি ব্যবহার করা হতো। তিব্বতে যাতায়াতকারী ব্যবসায়ীরা সাধারণত এটিকে ব্যবহার করতেন রাতের ঘাঁটি হিসাবে। এখন 8টা বাজে আর এখন ঝলমলে রোদ্র উঠেছে। জুলুকের নিকটতম রেলওয়ে স্টেশন হলো শিলিগুড়ি জংশন আর নিউ জলপাইগুড়ি জংশন, যেখান থেকে মোটামুটি 7-8 ঘন্টা লাগে জুলুক পৌঁছে। এখন ঘড়িতে বাজে 8:30 আর আমরা নাথাং ভ্যালির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সারা রাত বৃষ্টির ফলে রাস্তার অবস্থা খুবই খারাপ। এমনিই রাস্তা খারাপ ছিল, তার উপরে বৃষ্টিতে আরও খারাপ হয়ে গেছে রাস্তা। তো আমাদের গাড়ি এগিয়ে চললো আস্তে আস্তে। এমনি পাহাড়ি রাস্তা, আবার তার উপরে প্যাচে হয়ে গেছে পুরো রাস্তা। দেখুন কি অবস্থা। গাড়ির চাকা মাঝে মাঝে স্লিপ করছে। অবশেষে 1.5-2 কিলোমিটার মতো খারাপ রাস্তা পরে এবার আমরা ভালো রাস্তায় উঠেছি। আমরা যাওয়ার পথে যা যা দেখব সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আমরা এখন চলেছি সিল্ক রুটের উপর দিয়ে। পূর্ব সিকিমের মধ্যে দিয়ে যাওয়া এই সিল্ক রুটটি চীনের সাথে ভারতের সংযোগকারী প্রাচীন বাণিজ্যর রুটের একটি অংশ। এই প্রাচীন সিল্ক রুটটি খ্রিস্টীয় প্রথম শতাব্দীর প্রথম দিকে ব্যবসায়ীরা আবিষ্কার করেছিলেন বলে মনে করা হয়। ওয়েদার ভালো থাকলে থাম্বি ভিউ পয়েন্ট থেকে এই সিল্ক রুটের দৃশ্যটি খুব সুন্দর দেখা যায়। এই ঐতিহাসিক সিল্ক রুট বাণিজ্য নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
যা তিব্বতকে ভারতের সাথে সংযুক্ত করেছিল। উপর থেকে কি সুন্দর লাগছে। আর এই রাস্তাটা দেখে মনে হচ্ছে যেন স্বর্গের রাস্তা। চারিদিকে অপরূপ সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আর তার মাঝখান দিয়ে আমরা চলেছি দ্রুত গতিতে। আমরা এখন নাথাং ভ্যালি ক্রস করছি। ফেরার সময় এখানে দাঁড়িয়ে দেখব। আমাদের এই সিল্ক রোড ট্যুরে প্রথম এই বরফ দেখতে পেলাম আমরা। ওল্ড বাবা মন্দিরের দূরত্ব এখান থেকে আর মাত্র 6 কিলোমিটার। আমরা প্রথমে সেখানে গিয়ে দাঁড়াবো। যত এগিয়ে যাচ্ছি তত পাহাড়ে বরফের পরিমাণ বেড়ে যাচ্ছে। কোথাও বেশি বরফ, এখানে যেমন বরফের পরিমাণটা বেশি, আবার সামনে বাঁদিকে দেখতে পাচ্ছি এখানে পুরো রুক্ষ, এখানে বরফ নেই। ওই যে দূরে লাল মতো দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে ওল্ড বাবা মন্দির। আমরা প্রথম ওখানে গিয়ে দাঁড়াবো, আর আপনাদেরকেও দেখিয়ে দেবো মন্দিরটা।
এখন ঘড়িতে বাজে 10টা আর আমরা চলে এসেছি ওল্ড বাবা মন্দির। এই ওল্ড বাবা মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে 13,000 ফুট উচ্চতায় অবস্থিত। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অপরিসীম। প্রবেশ করার আগে এখানে জুতো রাখার একটা রুম রয়েছে, যেখানে সবাইকে জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হবে। এই ওল্ড বাবা মন্দিরটি সিকিমের একটি জনপ্রিয় দর্শনীয় স্থান। এই মন্দিরটি বাবা হরভজন সিংয়ের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল, যিনি ভারতীয় সেনাবাহিনীর একজন সৈনিক ছিলেন। এই মন্দিরে পৌঁছানোর জন্য 50খানা মতো সিঁড়ি অতিক্রম করে তবে মন্দিরের ভিতরে ঢুকতে হবে। বাবা হরভজন সিং 1946 সালের 30শে আগস্ট গুজরানওয়ালা জেলার সদরানা গ্রামে এক শিখ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। 1966 সালের 9 ফেব্রুয়ারি তিনি ভারতীয় সেনাবাহিনীতে সিপাহী হিসাবে যোগদান করেন। 1968 সালে সিকিম এবং উত্তরবঙ্গ রাজ্যে ভয়াবহ দুর্যোগ আসে, যার ফলে ভূমিধস, বন্যা, ভারী বৃষ্টিপাতে দুই রাজ্যে হাজার হাজার মানুষ প্রাণ হারায়। এই সময় সিপাহী হরভজন সিং দুর্গতদের সাহায্য করার ক্ষেত্রে অপরিসীম অবদান রেখেছিলেন। 1968 সালের 4 অক্টোবর যখন তিনি তার ব্যাটালিয়ন সদর দপ্তর টুকুলা থেকে ডোংচুইলা যাওয়ার সময় একটি খচ্চর দলকে এক্সকর্ট করে নিয়ে যাচ্ছিলেন, তখন হরভজন সিং হঠাৎ পা পিছলে পড়ে যান এবং দ্রুত প্রবাহিত খাদে পড়ে যান এবং দুর্ভাগ্যবশত তিনি ডুবে যান এবং তিনি নিখোঁজ হয়ে যান। নিখোঁজের 5ম দিনে তার সহকর্মী স্বপ্ন দেখেন এবং তার নিজের মর্মান্তিক মৃত্যুর কথা তিনি জানান এবং তিনি এও উল্লেখ করেন যে তার দেহ তুষারের স্তূপের নিচে পড়ে আছে এবং তার নিজের সমাধি স্থাপনের জন্য তিনি তীব্র ইচ্ছা প্রকাশ করেছিলেন। যখন তার স্বপ্নে উল্লেখ করা স্থানে তার মৃতদেহ পাওয়া যায়, তখন সবাই হতবাক হয়ে গেছিল। বাবা হরভজন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য পুরনো বাংকারের কাছে এই মন্দিরটি স্থাপিত হয়। মন্দিরে প্রবেশ করার পথটা খুবই সংকীর্ণ। এই মন্দিরটি দেখার জন্য প্রতি বছর প্রচুর ভক্তদের সমাগম হয়। মন্দিরটিতে 3টি কক্ষ রয়েছে। কেন্দ্রীয় কক্ষে বাবার একটি বিশাল প্রতিকৃতি রয়েছে, যা অন্যান্য শিখ গুরু এবং হিন্দু দেবতার সাথে স্থাপন করা রয়েছে। কেন্দ্রীয় কক্ষের ডান দিকে বাবার ব্যক্তিগত কক্ষ রয়েছে। ঘরে কাপড়, চপ্পল, জুতো থেকে শুরু করে সমস্ত জিনিস সেখানে দৈনন্দিন জীবনে ব্যবহার করার জন্য সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র সেখানে রয়েছে। রাখা রয়েছে সুন্দরভাবে ইস্ত্রি করা ইউনিফর্ম এবং পালিশ করা বুট। বিশ্বাস করা হয় যে বাবা হরভজন সিং গত 3 দশক ধরে ভারত ও চীন সীমান্তের মধ্যে আন্তর্জাতিক সীমান্ত রক্ষা করে আসছেন এবং তিনি একাই এই কাজটি সম্পন্ন করছেন। এমনকি চীনা সেনাবাহিনীও নিশ্চিত করেছে যে তারা রাতে ঘোড়ায় চড়ে সীমান্ত পাহারা দেওয়ার জন্য একজন মানব মূর্তিকে লক্ষ্য করেছেন। আরও বলা হয় যে বাবা হরভজন সিং সহকর্মী সেনাদের স্বপ্নের মাধ্যমে সীমান্তে যে কোনো বিপজ্জনক কার্যকলাপের পূর্বাভাস দেন এবং বাহিনীকে রক্ষা করেন। দাদা বেরেনি এখনো না? দাদা মা এরা সব মেন মন্দির থেকে বেরিয়েই বাঁদিকে রয়েছে হরভজন সিং সাহেবের হিস্ট্রি রুম। চলুন আমরা এবার ওটা একবার দেখে নিই। এই হিস্ট্রি রুমে বাবা হরভজন সিং সাহেবের সমস্ত তথ্য এখানে লেখা আছে। তার মধ্যে একটি যেমন ধরুন, তার শাসনকালে তিনি নিজে একটি কুণ্ড খনন করেছিলেন। সেই কুণ্ডটি সবসময় জলে পরিপূর্ণ থাকে এবং এটি শীতকালেও কখনো শুকায় না। এখানে একটা বিশ্বাস আছে যে যদি কোনো ভক্ত কুণ্ডে ঢোকানো মুদ্রাটি খুঁজে পান, তাহলে তার ইচ্ছা পূরণ হয়। এরকম ধরনের অনেক রকম তথ্য এই হিস্ট্রি রুমে আপনারা পেয়ে যাবেন। আপনারা এটা অবশ্যই দেখে নেবেন। এই মন্দিরটি ভারতীয় সেনাবাহিনী দ্বারা রক্ষণাবেক্ষণ হয়। এটি পূর্ব সিকিমের একটি পূজনীয় তীর্থস্থান, যা বাবা হরভজন সিংহকে উৎসর্গ করা হয়েছে, যিনি একজন ভারতীয় সৈনিক যার রহস্যময় ক্ষমতা রয়েছে বলে বিশ্বাস করা হয়।
From Kalimpong go to Laksa. হিস্ট্রি রুম দেখা শেষ করে আমরা বাইরে বেরিয়ে এলাম। আমরা দেখলাম এখানে প্রসাদ দিচ্ছিল, বাবা হরভজন সিং মন্দিরের যে প্রসাদ, আর্মির জওয়ানরাই এখানে দিচ্ছিলেন প্রসাদ। সেখান থেকে আমরা একটু প্রসাদ নিলাম। ওনার ব্যবহৃত জিনিসপত্র এখানে রাখা রয়েছে। এখন ঘড়িতে বাজে 10:30, আর আমাদের ওল্ড বাবা মন্দির, হরভজন সিং সাহেবের মন্দির দেখা কমপ্লিট হয়ে গেছে। ওল্ড বাবা মন্দির দেখা শেষ করার পরে আমরা চললাম কুপুপ লেকের দিকে। যত আমরা উপরের দিকে উঠতে লাগলাম, প্রাকৃতিক সৌন্দর্য আরও ভালো হতে লাগলো। চারিদিক দেখে আমাদের মন মুগ্ধ হয়ে গেল। পাহাড়গুলো আস্তে আস্তে বরফে ঢাকতে শুরু করে দিল। আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম কুপুপ লেকের দিকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। যখন আমি পরবর্তী ভিডিও পোস্ট করব তখন আপনারা নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আমরা যে ট্রাভেল এজেন্টের মাধ্যমে ঘুরতে গেছিলাম তার নাম, ফোন নাম্বার প্রথম ভিডিওতেই, এই সিরিজের প্রথম ভিডিওতেই আমরা দিয়ে দিয়েছিলাম। আর কত টাকা করে প্যাকেজ পড়েছিল সেটা আমি জানাবো একদম লাস্ট সিরিজের ভিডিওতে। তো আপনারা দেখতে থাকবেন সমস্ত ভিডিওগুলি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে যাবেন। অবশেষে আমরা পৌঁছে গেলাম কুপুপ লেক, বা এটাকে বলে এলিফ্যান্ট লেক। এটিকে একটি পবিত্র হ্রদ বলে মনে করা হয়। এখন ঘড়িতে বাজে 11:30, আর আমরা পৌঁছে গেছি কুপুপ লেক। সমুদ্রপৃষ্ঠ থেকে এটা প্রায় 14,000 ফুট উপরে। সিকিমের পর্বতমালার মাঝখানে এই গাঢ় নীল কুপুপ লেক অবস্থিত। এটিকে এখান থেকে দেখতে অনেকটা হাতির মতো লাগে, তাই একে এলিফ্যান্ট লেকও বলে। এটি সিকিমের আরেকটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানে ভিজিটার্সদের জন্য কিছু সতর্কীকরণ দেওয়া রয়েছে। এখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে আবার আমরা রওনা দিলাম। এখন ঘড়িতে বাজে 11টা, আর আমরা এবার রওনা দিলাম পরবর্তী গন্তব্যের দিকে। এখান থেকে এবার আমাদের ফিরে যাওয়ার পালা। এটাই আমাদের শেষ গন্তব্য ছিল। এখান থেকে আমরা ফিরে যাব, এবার নিচে নামতে শুরু করব আবার। ড্রাইভার দাদারা আমাদের একটা সুন্দর ফাঁকা জায়গা দেখে, যেখানে বরফ রয়েছে, সেখানে আমাদেরকে দাঁড় করিয়ে দিলেন এখানে বরফ নিয়ে খেলা করার জন্য। এখানে আমরা সবাই মিলে খুব এনজয় করলাম, ভিডিও বানালাম, ফটো তুললাম, খুব মজা করলাম আমরা বরফ নিয়ে। এই জায়গাটার নাম কিন্তু জানাই হয়নি। আনন্দে তখন সবাই, আর ড্রাইভার দাদাও দাঁড় করে দিয়েছিল বরফ নিয়ে এনজয় করার জন্য। তবে নাম যাই হোক, খুব আনন্দ করেছি আমরা এখানে।
তবে এখানে অনেকটা উচ্চতায় তো এটা অবস্থিত, এখানে একটু বেশি লাফালাফি করলে শ্বাসকষ্টের প্রবলেম হতে পারে, আর যার জন্য আমাদের সঙ্গে ছিল অক্সিজেন সিলিন্ডার। এখানে দরকার পড়তে পারে, ওই সিলিন্ডারের দরকার হয়েছিল আমাদের। এখন ঘড়িতে বাজে 11:20। বরফটা দেখে বরফে খেলে এবার আমরা গাড়ি উঠব। এখানে বেশ কিছুক্ষণ আমরা আনন্দ উপভোগ করে আমরা আবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের দিকে। কিন্তু রাস্তার ধারে এত চারিদিকে বরফ ছড়িয়ে রয়েছে, মনে হচ্ছে আমরা আবার কোথাও নেমে একটু বরফ নিয়ে খেলা করি। আমাদের সেই চিন্তা করতে না করতেই ড্রাইভার দাদা আবার আরেক জায়গায় আমাদেরকে দাঁড় করিয়ে দিলেন বরফ নিয়ে খেলা করার জন্য। আবার আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা এখানে ফটো ভিডিও তুললাম এবং আবার আনন্দ করলাম আমরা এই বরফের মাঝখানে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার আমরা চললাম পরবর্তী গন্তব্যের দিকে। আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের দিকে। এরপরে আমরা দাঁড়াবো নাথাং ভ্যালিতে গিয়ে। আমরা পৌঁছে গেছি নাথাং ভ্যালি। এই দূরে দেখা যাচ্ছে নাথাং গ্রাম। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে নাথাং ভ্যালি থেকে নাথাং গ্রামের সৌন্দর্য উপভোগ করলাম এবং এখানে পাশে একটা ছোট্ট দোকান আছে, সেখান থেকে আমরা মোমো খেলাম। মোমো খেয়ে এরপর আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের দিকে। আমাদের পরবর্তী গন্তব্য থাম্বি ভিউ পয়েন্ট। এই থাম্বি ভিউ পয়েন্ট থেকে জিগজ্যাগ রোডকে অপূর্ব সুন্দর দেখতে লাগে। আমরা যে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে উপরে উঠে এসেছিলাম, আবার সেই আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা নিচে নামতে লাগলাম। এখন ঘড়িতে বাজে 12:30 আর আমরা চলে এসেছি থাম্বি ভিউ পয়েন্ট। থাম্বি ভিউ পয়েন্ট সমুদ্রপৃষ্ঠ থেকে 11,200 ফুট উচ্চতায় অবস্থিত। এখান থেকে জিগজ্যাগ রোডটাকে খুব সুন্দর দেখা যায়, কিন্তু কুয়াশার কারণে পুরো রোডটাই ঢেকে গেল না। আমরা যেই এসছি আর কুয়াশা পুরো একদম উড়ে এসে পুরো রাস্তাটাকে কভার করে নিল, যার জন্য আমরা ভালো ভিউ দেখতে পেলাম না এখান থেকে।
আস্তে আস্তে পুরো কুয়াশাতে ঢেকে গেল এটা। আমরা আবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের দিকে। আমরা যাব এবার পদমচেন, আমাদের হোমস্টে কেঞ্জোলা হোমস্টে। ঘন কুয়াশার মধ্যে দিয়ে আবার এগিয়ে চলল আমাদের গাড়ি। ফেরার পথে কুয়াশা ভর্তি হয়ে গেল। আমরা চলে এলাম সেই খারাপ রাস্তার ওখানে, যেখানে রাস্তার কাজ হচ্ছিল, যেখানে অনেকক্ষণ জ্যামে দাঁড়িয়ে থাকতে হয়েছিল আমাদের রাস্তার কাজের জন্য। সেই রাস্তা ধরে আবার আমরা চলতে লাগলাম পদমচেনের উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে দুপুর 1:45 আর আমরা পৌঁছে গেছি পদমচেনের কেঞ্জোলা হোমস্টে। তো চলুন হোমস্টের ভিতরটা একটু দেখিয়ে দিই আপনাদের। এটা মেন দরজা, এটা দিয়ে ভিতরে ঢুকতে হবে। এই সোজা যে রুমটা আছে, দরজা দেখা যাচ্ছে, এটাই আমাদের জন্য আজকে বরাদ্দ করা হয়েছে। দরজা দিয়ে ঢুকেই এরকম টেবিল আছে, টেবিলের সামনে আয়না আছে, এখানে একটা ছোট খাট, এখানে একটা গোল টেবিল, এখানে বড় জানলা, এখানে ডবল বেড, এখানে একটা বেড রয়েছে, আর এখানে একটা বড় টেবিল, এখানেও একটা বড় জানলা। এবার ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। গিজার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট, বালতি, মগ, শাওয়ার, বেসিন, একটা আয়না আর জামা কাপড় ঝোলানোর কিছু ক্লিপ রয়েছে। হোমস্টেতে আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপর আমাদের খাবারের ডাক পড়লো। খাবার মোটামুটি রেডি ছিল, ফ্রেশ হতেই আমরা খেতে চলে গেলাম। পদমচেনে আমরা কেঞ্জোলা হোমস্টেতে ছিলাম। সেখানে দুপুরে 2টোর সময় দুপুরের খাবার দিয়েছে। দুপুরের খাবারে ছিল ভাত, ডাল, আলু চোখা আর ডিম তরকারি। খাওয়া দাওয়া সেরে আমরা একটু চারপাশটা ঘুরে নিলাম। এখানে পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ ছাড়া আর অন্য কিছু দেখার নেই। তো আমরা কিছুক্ষণ পরে রুমে ফিরে এলাম সন্ধ্যে স্ন্যাক্সের জন্য। স্ন্যাক্সে ছিল চা, পকোড়া। খাবার আমাদেরকে দিয়েছিল 9:45-র সময়, আর তাতে ছিল ভাত অথবা রুটি, যার যেটা পছন্দ। ডাল, আলু ভাজা আর চিকেন ছিল। খাবার দাবার কোয়ালিটি খুবই সুন্দর ছিল। আজকের এই পর্যন্তই, শুভরাত্রি। এর ভিডিওতে আপনারা দেখতে পাবেন পদমচেন থেকে ঋষিখোলা যাবার পথে আমরা প্রথমে রংলি বাজারে কিছু বাজার করলাম। এরপরে আমরা গেলাম রেনক বিশ্ববিনায়ক মন্দির, এরপর আমরা গেলাম ল্যাম্পোকরি, যেটাকে আরিতার লেক বলে, এবং শেষে আমরা খোলা গিয়ে পৌঁছালাম। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ।